হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট। তো অলরেডি হয়তো মার্চের দিকে ফুড এসআইয়ের পরীক্ষাটা হতে পারে, তো সেই দিকে টার্গেট রেখে আমরা একাধিক প্র্যাকটিস সেট চলছিল। তো আজকের যে কোশ্চেনগুলো আমি রেখেছি সেগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আগেও তোমাদেরকে বলেছি যে এই কোশ্চেনগুলো যেগুলো শুধুমাত্র ফুড এসআই নয়, অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য যেখানে জিকে আছে, ঠিক আছে, তো সেখানে কিন্তু ইম্পর্ট্যান্ট। আর এই যে কোশ্চেনগুলো যেগুলো আমি তোমাদের জন্য রেখেছি, এগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন, সেগুলোকে আমরা ইলাবোরেট করে সম্পূর্ণ বাংলাতে আমি ডিসকাস করার চেষ্টা করছি, ঠিক আছে। আর তোমাদেরকে একটুখানি বলে রাখি, তো আমাদের ক্লার্কশিপের জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে এবং সেখানে অনেকেই তোমরা এনরোল করেছো। নেক্সট ব্যাচের জন্য আমরা ওপেন করেছি, তোমরা যদি কেউ এনরোল করতে চাও তোমরা জয়েন হতে পারো, এবং মিসলেনিয়াসের জন্য। এবং সামনে ফুড এসআই আর হবে না, সামনে কলকাতা পুলিশের এসআই কনস্টেবল বা এই কম্বাইন্ড যে পরীক্ষাগুলো যেগুলো হয় সেগুলোর জন্য, ঠিক আছে, তোমরা চাইলে এনরোল করতে পারো, ঠিক আছে। তো নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা ফোন করো। তো চলো সময় ওয়েস্ট না করে আমরা একটুখানি দেখে নিই যে আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী আছে সেটা একটুখানি। বলে দেশপ্রিয় নামে পরিচিত বিখ্যাত বিপ্লবীর আসল নাম কি? ঠিক আছে, তো দেশপ্রিয় নামে এই চারজন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি বেশি পপুলার ছিলেন দেশপ্রিয় নামে? তো দেশপ্রিয় কে ছিল? তো দেশবন্ধু ছিল হচ্ছে চিত্তরঞ্জন দাস, ঠিক। আর দেশপ্রিয় বলা হতো যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। তো অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো একটুখানি দেখে নিই আর কোন ব্যক্তিকে আমরা কী নামে চিনতাম। দেশবন্ধু হচ্ছে চিত্তরঞ্জন দাস, দীনবন্ধু অ্যান্ড্রুজ, দেশনায়ক বলা হতো কাকে? সুভাষচন্দ্র বোসকে। দেশপ্রিয় হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং মহামানব মদন মোহন মালব্য। তো এগুলো তোমরা দেখে রাখো, অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। মহাভারতের প্রথম বাংলা অনুবাদক ছিলেন, তো মহাভারতের বাংলা অনুবাদক কে ছিল সেটা জানতে চেয়েছে। তো এটা আনসার হয়ে যাবে কে বলো তো? কবীন্দ্র পরমেশ্বর, ঠিক আছে। তো সি উইল বি দ্য রাইট আনসার। চলো সম্পর্কে আমরা একটুখানি ডিটেলস জানি। বলছে কবীন্দ্র পরমেশ্বর মধ্যযুগীয় বাঙালি কবি। কবে? দেখো 16th সেঞ্চুরিতে ছিলেন, ঠিক আছে। তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় সংস্কৃত মহাকাব্য মহাভারত অনুবাদ করেন। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অলরেডি পরীক্ষায় আসা প্রশ্ন। তো তিনি কোন সময় ছিলেন? তিনি হোসেন শাহের সেনাপতি ও চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খাঁর সভাকবি ছিলেন। তো তিনি পরাগল খাঁর কোর্ট পোয়েট ছিলেন তিনি। কে? এই কবীন্দ্র পরমেশ্বর, ঠিক আছে। কার সমসাময়িক? হোসেন শাহের। গৌড়ের সুলতান আলাউদ্দিন হুসেন শাহ কবীন্দ্র পরমেশ্বর ও চৈতন্য মহাপ্রভু সমসাময়িক ছিলেন। তো বুঝতে পারছো, তা কবীন্দ্র পরমেশ্বর, চৈতন্য মহাপ্রভু এবং আলাউদ্দিন হুসেন শাহ এরা কিন্তু সব কন্টেম্পোরারি ছিল, একে অপরের সঙ্গে, মানে ওই সমসাময়িক ছিলেন একে অন্যের, ঠিক আছে। তো আকবরের সময়কালে মহাভারত বা রজমনামা ও রামায়ণ পার্সিতে অনুবাদ করেন বাদাউনি, ঠিক আছে। তো এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন, পরীক্ষায় অলরেডি এসেছে, WBCS এসছে এটা, যে রামায়ণকে পার্সিতে অনুবাদ করেছিলেন কে? তো বাদাউনি। শুধু রামায়ণ না, রামায়ণ এবং মহাভারত, ঠিক আছে। এবং এই মহাভারতের যখন ট্রান্সলেট করা হয়েছিল তো তার নাম রাখা হয়েছিল কি? রজমনামা। ওকে, মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন। গীত গোবিন্দ রচনা করেন, তো গীত গোবিন্দ কে রচনা করেছিল জানতে চেয়েছে। তো বাণভট্ট, বিষ্ণুগুপ্ত, জয়দেব নাকি ভাস? খুব সহজ একটা প্রশ্ন। তো এটা রচনা করেছিল কে? জয়দেব। তো গীত গোবিন্দ রচনা করেছিল কে? জয়দেব। চলো একটু ডিটেলস সম্পর্কে ডিটেলস একটুখানি দেখি। গীত গোবিন্দ দ্বাদশ শতকের ভারতীয় কবি জয়দেব দ্বারা রচিত। তাহলে গীত গোবিন্দ কোন সময় রচনা করা হয়েছিল? না 12th সেঞ্চুরিতে, ঠিক আছে। দ্বাদশ শতাব্দীতে এটা অনুবাদ লেখা হয়েছিল, এটি সংস্কৃত ভাষায় লেখা। তাহলে গীত গোবিন্দ কোন ভাষায় লেখা? এটা সংস্কৃত ভাষায় লেখা। তো এই যে জয়দেব, তিনি কোন শাসকের সভাকবি ছিল? এটা পরীক্ষায় আছে, তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তাহলে পরীক্ষায় এটা এসছে জয়দেব কোন বংশের সঙ্গে রিলেটেড? তাহলে সেন বংশ হবে, ঠিক আছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা যদি একটুখানি খেয়াল রাখো তাহলে দেখবে পরীক্ষায় কিন্তু এগুলো আরামসে আনসার করতে পারবে, বাকিদের থেকে তোমার কিন্তু স্কোর একটু ডিফার করবে। ওকে, বলছে এই গ্রন্থে ওডিসি নৃত্যের বর্ণনা রয়েছে। আই হোপ তোমরা এই ইনফরমেশনটা চট করে তোমরা কোথাও পাবে না, পরীক্ষায় যদি কোন দিন দিয়ে দেয় যে এই গীত গোবিন্দতে কোন নৃত্যের বর্ণনা রয়েছে, ঠিক আছে। এই গীত গোবিন্দম যেটা জয়দেব লিখেছে, যেহেতু এই প্রশ্নটা খুবই কমন হয়ে গেছে যে গীত গোবিন্দম বা গীত গোবিন্দ কার লেখা? জয়দেবের। আমরা মোটামুটি সবাই যারা প্রিপারেশান শুরু করি তোমরা প্রত্যেকে মোটামুটি জানো। কিন্তু যদি বলা হতো যে এই কাব্যে
এই গীতগোবিন্দতে কোন নৃত্যের বর্ণনা রয়েছে? তাহলে মাথায় রেখো কী হবে তাহলে আনসার, এটা ওডিসি নৃত্যের বর্ণনা রয়েছে। নেক্সট কি বলছে, বাণভট্ট লিখেছেন হর্ষচরিত কাদম্বরী, এই যে বাণভট্ট অপশানে রয়েছে। চাণক্য বা বিষ্ণুগুপ্ত লিখেছেন কি অর্থশাস্ত্র, তোমরা জানো? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে অর্থশাস্ত্রের যে সাবজেক্ট ম্যাটার সেটা কি, অর্থশাস্ত্র কোন বিষয় সম্বন্ধিত, ঠিক আছে জানিও। ভাস লিখেছিলেন কি না স্বপ্ন বাসব দত্ত, ঠিক আছে এই যে ভাস। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো, ঠিক আছে? তো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা সেটা জানতে চেয়েছে। তো এটা কি হবে গো, চর্যাপদ। তো এ উইল বি দ্য রাইট আনসার। বাংলা ভাষায় রচিত সাহিত্যের আদিমতম নিদর্শন হলো কি না চর্যাপদ। ওকে, তো কোন সময় লেখা হয়েছিল? তো বলা হয় যে খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচনা হয়েছিল, ঠিক আছে। এবারে কি বাকি যে অপশানগুলো রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন, গাথা সপ্তশতী এবং কৃষ্ণ বিজয়, তার সম্পর্কে একটু দেখি। শ্রীকৃষ্ণ কীর্তন হলো বড়ুচণ্ডীদাস রচিত একটি মধ্যযুগীয় বাংলা কাব্য। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখেছে? এটা লিখেছে বড়ুচণ্ডীদাস, ঠিক আছে। নেক্সট হলো রাজা হালা প্রাকৃত ভাষায় গাথা সপ্তশতী লিখেছিলেন, তিনি সাতবাহন বংশের রাজা ছিলেন। তাহলে এই যে গাথা সপ্তশতী কে লিখেছিল, এটা পরীক্ষায় আসে, তোমরা প্রায় প্রত্যেকেই জানো, এটা হালা, রাজা হালা লিখেছিল। তো তিনি কোন বংশের শাসক ছিলেন? তিনি সাতবাহন বংশের শাসক ছিলেন। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই গাথা সপ্তশতী এটা কোন ভাষায় লেখা? এটা কিন্তু প্রাকৃত ভাষায় লেখা, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলছে, শ্রীকৃষ্ণ বিজয়। তো শ্রীকৃষ্ণ বিজয় 5ম শতাব্দীতে মালাধর বসু রচিত একটি বাংলা কাব্য। তাহলে শ্রীকৃষ্ণ বিজয় কে লিখেছিল মালাধর বসু, ঠিক আছে। আর এই মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন কে? শামসুদ্দিন ইউসুফ শাহ, ঠিক আছে। কে দিয়েছিলেন? শামসুদ্দিন ইউসুফ শাহ। তাহলে এটাও পরীক্ষায় আসা প্রশ্ন যে গুণরাজ খান কাকে বলা হয়? মালাধর বসুকে বলা হয়। তিনি কি লিখেছিলেন? এই শ্রীকৃষ্ণ বিজয় তিনি কিন্তু রচনা করেছিলেন, ঠিক আছে। দেখো এখানে যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো কিন্তু খুব কোয়ালিটি বেসড কোশ্চেন, তোমরা স্কিপ না করে প্রত্যেকটা কোশ্চেন দেখো। আমি কিন্তু ডিটেলে অ্যানালাইসিস করে দিচ্ছি, যেগুলো তোমাদের জন্য কিন্তু খুব বেনিফিট হবে, ঠিক আছে। নেক্সট, ফন নিম্নের কোন দেশের একটি স্থানীয় বায়ু? ঠিক আছে, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে কোন কোন টপিকগুলো আমরা পড়বো। তো স্থানীয় বায়ুগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। চলো, তো ফন হচ্ছে কোথাকার জানতে চেয়েছে। তো ফন হচ্ছে সুইজারল্যান্ড। ওকে, সুইজারল্যান্ডে যে আল্পস পর্বতমালা রয়েছে, তো সেখানে আমরা দেখতে পাবো কি যে ফন পাওয়া যায়, ঠিক আছে। ফন সুইজারল্যান্ডের আল্পস পর্বতের উত্তর দিকে প্রবাহিত এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু। তো পরীক্ষায় এমনও আছে যে 4টে বায়ুর নাম দিয়ে দেবে, বললো নিচের কোনটা অড, আলাদা, তার মানে কোনটা উষ্ণ বায়ু তোমাকে জানতে হবে, কোনটা শীতল বায়ু তোমাকে জানতে হবে। তাহলে যদি আলাদা বলে, হয় 3টে শীতল থাকবে, একটা উষ্ণ থাকবে, তোমাকে বার করতে হবে, বা উল্টোটা থাকতে পারে, ঠিক আছে। তো যে কথাগুলো বলছি তোমরা একটুখানি ফলো করার চেষ্টা করো, এগুলো তোমরা করে যেও। পরীক্ষায় কিন্তু আসে, খুব কম আসে, কিন্তু যদি কোনো দিন দিয়ে দেয় না তো তোমরা কিন্তু ছেড়ে আসবে। তো আমার মনে হয় স্ট্যাটিক জিকের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তোমরা অবশ্যই দেখে যেও, ঠিক আছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আমরা কি নামে ডাকি লোকাল উইন্ডগুলোকে, প্লাস ওয়ার্ল্ড দুটোই দেখে যেও, ঠিক আছে। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম। চিনুক কোথায় পাবো? রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেইরি অঞ্চলের দিকে প্রবাহিত এক প্রকার উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু। তো বুঝতে পারছি আমরা, এই চিনুককে বলে কিন্তু তুষার খাদক। পরীক্ষায় এটা প্রচুরবার এসেছে যে আইস ইটার কাকে বলা হয়, এই চিনুককে বলা হয়, ঠিক আছে। তো চিনুকও কিন্তু একটা উষ্ণ বায়ু, দেখতে পাচ্ছ, স্বাভাবিক। হট বলেই না তুষারপাত যেগুলো হয় সেগুলো বলে যায়, এই কারণে তুষার খাদক বলা হয়, ঠিক আছে। তো স্পেনে সিরক্কো বলা হয়, যে স্পেনে স্থানীয় বায়ু কি বলা হয়? অবশ্যই এটা তোমার হচ্ছে হটের কথা বলা হচ্ছে। আর কি বলছে? সিরক্কো সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগর ও দক্ষিণ ইতালির ওপর দিয়ে প্রবাহিত এক প্রকার উষ্ণ শুষ্ক ধূলিকণাযুক্ত স্থানীয় বায়ু। তাহলে আমরা দেখতে পেলাম, তাহলে সিরক্কো কোথা থেকে আসে? সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগর ও ইতালির উপর দিয়ে প্রবাহিত এক প্রকার উষ্ণ বায়ু। তাহলে সিরক্কো হয়ে গেল, চিনুক হয়ে গেল, ফন হয়ে গেল, সবকটা কিন্তু কি এগুলো কিন্তু উষ্ণ বায়ু। হারমাট্টান আফ্রিকার পশ্চিম উপকূলে প্রবাহিত এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু। তাহলে হারমাট্টান কোথায় পাবো আমরা? না হচ্ছে পশ্চিম উপকূলে, আফ্রিকার পশ্চিম উপকূলে পাবো, ঠিক। লু কোথাকার? পশ্চিম থেকে প্রবাহিত একটি শক্তিশালী
ধুলাবালিযুক্ত গরম এবং শুকনো গ্রীষ্মের বাতাস যা পাকিস্তান এবং উত্তর ভারতের পশ্চিম গাঙ্গেয় সমভূমি অঞ্চলে প্রবাহিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি উত্তর পশ্চিম আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশ, মানে ধরো পাঞ্জাব হয়ে গেল, হরিয়ানা হয়ে গেল, এই অঞ্চলগুলোতে প্লাস পাকিস্তান, একে কী নামে ডাকা হয়? লু। ঠিক আছে, তাহলে যে কটা আমি এখানে তোমাদেরকে করালাম, ফন, চিনুক, সিরক্কো, হারমাট্টান, লু, এগুলো সবকটা কি না উষ্ণবায়ু। ঠিক আছে, এবং লোকাল উইন্ড অবশ্যই। চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিচের কোন প্রণালী আন্তর্জাতিক তারিখ রেখার নিকটতম? ঠিক আছে, তো নিচের কোন প্রণালীটা ইন্টারন্যাশনাল ডেডলাইনের কাছে রয়েছে সেটা জানতে চেয়েছে। খুব সহজ একটা প্রশ্ন। ঠিক আছে, তো চলো এই দেখো যে বেরিং প্রণালী, আমি তোমাদের আগেও করিয়েছি যে বেরিং স্ট্রেট। ঠিক আছে, তো যেটা দিয়ে কি গেছে গো, যেটা দিয়ে দেখো ইন্টারন্যাশনাল ডেডলাইন গেছে। ঠিক, তো বেরিং স্ট্রেট যদি বলে যে কোন কোন দুটো কন্টিনেন্টকে আলাদা করেছে, তো দেখো এই দিকে রয়েছে কি রাশিয়া, ঠিক আছে, সাইবেরিয়া রয়েছে, আর এদিকে ইউনাইটেড আলাস্কা রয়েছে। ঠিক আছে, আলাস্কা এবং সাইবেরিয়া মানে ইউএসএ এবং রাশিয়া, তার মাঝখান দিয়ে আছে কিন্তু কি বেরিং স্ট্রেট বা হচ্ছে বেরিং প্রণালী। ঠিক আছে, তো অবশ্যই বি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এগুলো তোমরা মাথায় রাখবে। আর যেইগুলোর আছে যে মালাক্কা স্ট্রেট, ঠিক আছে, দেখো স্টেট অফ মালাক্কা এই যে এখানে রয়েছে, এদিকে সিঙ্গাপুর আর এদিকে মালয়েশিয়া, দেখো এখানে রয়েছে মালাক্কা স্ট্রেট। ঠিক আছে, তো এগুলো দেখে রাখবে একটুখানি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট, আচ্ছা আর একটা আমাদের ছিল জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী, এই দেখো স্ট্রেট অফ জিব্রাল্টার। ঠিক আছে, এটা নর্থ আটলান্টিক ওশান, তোমরা দেখবে একটুখানি। আর এটা দেখো মেডিটেরিয়ান সি, ঠিক আছে, মানে ভূমধ্যসাগর এবং আটলান্টিক ওশান মানে নর্থ আটলান্টিকে কানেক্ট করে কে না এই জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, এই যে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, তো মাথায় রেখো একটুখানি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় এসে হচ্ছে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট বলছে কি যে ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীর সাথে যুক্ত। জানতে চেয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর সঙ্গে যুক্ত। ঠিক আছে, দেখো এটা কিন্তু জাম্বোজি নদীর সঙ্গে রিলেটেড। হ্যাঁ, জাম্বোজি নদীর উপরে আছে, তো ডি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকার জাম্বিয়া এবং জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত একটি জলপ্রপাত। ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকায় অবস্থিত, একদমই সত্যি কথা। জাম্বোজি নদীর ওপর অবস্থিত এটা। সর্বোচ্চ জলপ্রপাত হলো দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। তারা যদি বলে না পরীক্ষায় এগুলো আসে যে পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম জলপ্রপাত কোনটা, তাহলে সেটা কি, সেটা হচ্ছে ভেনেজুয়েলার অবস্থিত আছে কি অ্যাঞ্জেল জলপ্রপাত। বা কোন দেশে অবস্থিত এমন জানতে চাওয়া হয়, তাহলে কোথায় আছে না ভেনেজুয়েলাতে আছে। ঠিক আছে, নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি হলো, তো পৃথিবীর সবথেকে বড় উষ্ণ মরুভূমি কোনটা সেটা জানতে চেয়েছে। কালাহারি, গোবি, সাহারা, থর, তো কোনটা বলো তো? খুব সহজ প্রশ্ন, আনসার কি হয়ে যাবে? সাহারা মরুভূমি। চলো রিলেটেড কিছু ইনফরমেশান দেখি, যেগুলো এটা ছাড়াও পরীক্ষায় বাকিগুলোও কিন্তু আসতে পারে, সবকটা ইম্পর্টেন্ট, একটুখানি দেখে নিই। কি বলেছে? আন্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম ঠান্ডা মরুভূমি। খুব ইম্পর্টেন্ট কথা, তার সবথেকে বড় মরুভূমি যদি বলে, ঠিক আছে, তো সেটা হচ্ছে আন্টার্কটিকা। সেকেন্ড যদি বলে সেটা হচ্ছে আর্কটিক। তারপর যদি বলে অ্যাজ এ হোল থার্ড কোনটা, সেটা হচ্ছে কিন্তু এই সাহারা। ঠিক আছে, এবার দুটো পোল যদি বাদ দিই, তাহলে সবথেকে বড় মরুভূমি কোনটা, সেটা হচ্ছে সাহারা মরুভূমি। কালাহারি মরুভূমি আফ্রিকার দক্ষিণে আছে, কালাহারি মরুভূমি। গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবথেকে বড় ঠান্ডা মরুভূমি। ঠিক আছে, কোল্ড ডেজার্ট কোনটা, এশিয়ার সবথেকে বড় কোল্ড ডেজার্ট হচ্ছে গোবি মরুভূমি। আর এশিয়ার অ্যাজ এ হোল যদি বৃহত্তম ডেজার্ট বলে, তাহলে সেটা কিন্তু আরবের মরুভূমি, মাথায় রেখো, কিন্তু এটা কিন্তু হট ডেজার্ট। ঠিক আছে, থর এটি বিশ্বের 7th বৃহত্তম মরুভূমি, যেটা আমাদের দেশে রয়েছে। মরুভূমিটি বেশিরভাগ অংশ ভারতের রাজস্থান অঙ্গরাজ্যে পড়েছে, তবে ভারতের হরিয়ানা, পাঞ্জাব রাজ্যের দক্ষিণ ভাগে এবং গুজরাট রাজ্যের উত্তর ভাগে থর মরুভূমি প্রসারিত হয়েছে। তো মূলত যেটা রাজস্থানে রয়েছে, এছাড়াও কিন্তু কিছুটা হরিয়ানা এবং পাঞ্জাবের অল্প বিস্তর জায়গা জুড়ে কিন্তু, এবং গুজরাটের অল্প বিস্তর জায়গা জুড়ে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো মাথায় রেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। কোন নদী বৃহত্তম বদ্বীপ গঠন করেছে? তো বলেছে কোন নদীটি বৃহত্তম বদ্বীপ গঠন করেছে, খুব সহজ একটা প্রশ্ন। তো আনসার কি হবে? গঙ্গা ব্রহ্মপুত্র নদী। ঠিক, তো সি উইল বি দ্য রাইট আনসার। দেখো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সুন্দরবন বদ্বীপ এটাকে বলা হয়। ঠিক আছে, ভারতীয় উপমহাদেশে বাংলা অঞ্চল এবং বাংলাদেশে এর অবস্থান। ঠিক, তো মানে আমরা যদি দেখি এই যে সুন্দরবন অঞ্চলটা, এটা পশ্চিমবঙ্গে রয়েছে, আর কিছুটা রয়েছে কি
বাংলাদেশে, ঠিক। তো পশ্চিমবঙ্গের সাইডে বা ইন্ডিয়াতে দেখবো 40% রয়েছে, রিমেনিং 60% রয়েছে কিন্তু বাংলাদেশে। আচ্ছা, বদ্বীপ পৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় 10,000 কিলোমিটার মতো। গঙ্গা বদ্বীপ 3টি প্রধান নদী গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী দ্বারা গঠিত হয়েছে। গাঙ্গেয় বদ্বীপ পৃথিবীর অন্যতম উর্বর অঞ্চল, ঠিক কথা, ঠিক আছে। এখানে কিন্তু ধান, পাট এগুলো কিন্তু প্রচুর চাষ হয়, ঠিক। চলো পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। খুব সহজ একটা প্রশ্ন বলেছে, আন্তর্জাতিক তারিখ রেখা কি, মানে নিচের কোনটা মানে কোনটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলি। আমরা একটু আগে যে দেখেছিলাম না, এই যে বেরিং স্ট্রেট দিয়ে এসেছিল যেটা, ঠিক। তো এটা কোনটা, 180 ডিগ্রি, তো ঠিক আছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে 180 ডিগ্রি দ্রাঘিমাংশকে আমরা কি বলি, ইন্টারন্যাশনাল ডেডলাইন বলি। পরীক্ষায় আসতো না যে ইন্টারন্যাশনাল ডেডলাইন কেন স্ট্রেট নেই, কেন ঘুরিয়ে পিছিয়ে গেছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কেন এটা এরকম ঘুরিয়ে পেঁচিয়ে গেছে, স্ট্রেট নেই। খুব ছোট্টবেলা একটা বেসিক প্রশ্ন তোমাদেরকে করেছি, ওকে। আচ্ছা, তো আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি স্থান দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমাংশ অনুসরণ করে। পরীক্ষা এটাও আসতে পারে যে কোন মহাসাগরের উপর দিয়ে গেছে। তো ছোটো ছোটো জিনিস তোমরা একটুখানি দেখে যেও এগুলো, ঠিক আছে। আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তবে কিছু অঞ্চল এবং দ্বীপপুঞ্জের কাছাকাছি এটিকে বিচ্যুত করা হয়েছে। তো এটা আমি উত্তর দিয়েই দিলাম যে যেখানে যেখানে মোটামুটি দ্বীপ আছে, তো সেগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য এটা কিন্তু বেঁকে গেছে, ঠিক। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, পৃথিবী থেকে তারার দূরত্ব পরিমাপের একক কি। তো পৃথিবী থেকে তারার দূরত্ব আমরা করব স্বাভাবিকভাবে, এটা আলোকবর্ষ হবে, তাই না, লাইট ইয়ার যেটাকে আমরা বলি। ফ্যাদম বলো, নটিক্যাল মাইল বলো, কিলোমিটার, দেখো কিলোমিটারও কিন্তু ডিস্টেন্সের ইউনিট। নটিক্যাল মাইল জলভাগে যদি আমরা মাপি, এবং ফ্যাদম হচ্ছে ডেপথের একক, ঠিক। তো মানে ডেপথ কতটা আছে সেটা আমরা দেখি। চলো একটা একটা করে আমরা দেখি। আলোকবর্ষ অবশ্যই দূরত্বের একক, কোনো সন্দেহ নেই। এক আলোকবর্ষ ইকুয়ালস টু কত, 9.4607 ইন্টু 10⁻12 কিলোমিটার। হ্যাঁ, এক আলোকবর্ষ, এটাকে আমি মাইলে যদি বলি 5.88 ইন্টু 10⁻12 মাইল। তো এক ফ্যাদম ইকুয়ালস টু 6 ফিট। এটাও পরীক্ষায় এসেছে যে এক ফ্যাদম ইকুয়ালস টু কত ফিট, তো 6 ফিট, এটা মাথায় রেখো। নটিক্যাল মাইল নৌপথ ও আকাশপথের দৈর্ঘ্য নির্ণয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে। এক নটিক্যাল মাইল ইকুয়ালস টু 1852 মিটার, ওকে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। বলেছে প্রতি 76 বছর অন্তর কোন ধূমকেতুকে দেখা যায়। খুব সহজ একটা প্রশ্ন, এটা হবে কি, হ্যালির ধূমকেতু, ঠিক আছে। এই প্রত্যেক 76 বছর অন্তর দেখা যায়। লাস্ট এটাকে দেখা গেছে 1986-এ, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানিও তো নেক্সট আবার কবে আমরা দেখতে পাবো, ঠিক। চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিচের কোনটি আগ্নেয় শিলা নয়। তো নিচের কোনটা একটা আগ্নেয় শিলা নয় সেটা জানতে চেয়েছে। দেখো ব্যাসাল্ট, হ্যাঁ, ডোসাইট, গ্রানাইট, এগুলো সবকটা আগ্নেয় শিলা। চুনাপাথর কিন্তু পাললিক শিলার উদাহরণ। তো আগ্নেয় শিলা, গ্রানাইট, গ্যাব্রো, ব্যাসাল্ট, ডোসাইট, এগুলো সবকটা কিন্তু আগ্নেয় শিলা, তোমরা জানো। তো আগ্নেয় শিলা কাকে বলে, কি ব্যাপার, ভূপৃষ্ঠে মানে যে কেন্দ্রীভূত যে ম্যাগমা যেগুলো বাইরে এসে ঠান্ডা হয়ে যে শিলা গঠন করে, তাকে আমরা বলেছি কি, আগ্নেয় শিলা বলি, ঠিক আছে। মেটামরফিক রক কাকে বলে, রূপান্তরিত শিলা। তো চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় এই শিলাগুলো আগ্নেয় শিলা বা পাললিক শিলা যখন অন্য কোনো শিলায় রূপান্তরিত হয় তাকে আমরা রূপান্তরিত শিলা বলি। যেমন গ্রানাইট থেকে নিস হয়, তাই না, যে কোয়ার্চ, মার্বেল, সিস্ট, এগুলো সবকটা কিন্তু মেটামরফিক রক। নেক্সট হচ্ছে সেডিমেন্টারি রক, তার মধ্যে স্যান্ডস্টোন, লাইমস্টোন, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে সেল, মাথায় রেখো এগুলো পরীক্ষায় কিন্তু আসে। কখনো কখনো দেয় যে কোল কীরকম টাইপের, তো কোল কিন্তু একটা সেডিমেন্টারি রক, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিচের কোনটি বৃষ্টিপাতের একটি রূপ নয়। তো কোনটা একটা বৃষ্টিপাত মানে ইন দ্য সেন্স প্রেসিপিটেশন নয় কোনটা, সেটা জানতে চেয়েছে। নিচের কোনটা একটা প্রেসিপিটেশন নয়, ওকে। এখানে যে কুয়াশা বলেছে, শিলাবৃষ্টি, তুষারপাত, বৃষ্টিপাত, তো এইগুলো এদের মধ্যে কোনটা, যে কুয়াশা বা মিস্ট যেটাকে বলি, সেটা কিন্তু কোনো প্রেসিপিটেশনের আন্ডারে আসে না, রিমেনিংগুলোকে বলা হয়, ঠিক আছে। কুয়াশা বৃষ্টিপাতের একটি ফর্ম নয়, কুয়াশা বৃষ্টিপাত নয় বরং কলয়েড, মাইন্ড ইট। তো এটা কিন্তু মিস্ট কিন্তু একটা কলয়েড কাকে বলে তোমরা জানো আশা করি, ঠিক আছে। না জানলে কমেন্ট করো, আমি পরের দিন বলে দেবো। বৃষ্টিপাত হলো যে কোনো তরল বা হিমায়িত জল, মাইন্ড ইট। দেখো প্রেসিপিটেশন কাকে বলে তার একটা সলিড ডেফিনেশন তোমরা জেনে রাখো, যাতে পরে তোমাদের না গুলিয়ে যায়। কাকে বলে প্রেসিপিটেশন, না যে কোনো তরল বা হিমায়িত জল যা বায়ুমণ্ডলে তৈরি হয় এবং আকাশ থেকে পৃথিবীতে পড়ে, ঠিক আছে। তো তাকে আমরা বলি কি, না প্রেসিপিটেশন বলি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এরোপ্লেনগুলিতে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয়। তো এরোপ্লেনে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করার জন্য নিচের কোনটা ব্যবহার করা হয় সেটা জানতে চেয়েছে। এটা ব্যবহার করা হয় অ্যানোরয়েড ব্যারোমিটার, ঠিক আছে। অ্যানোরয়েড ব্যারোমিটার এইটা, ওকে।
আচ্ছা একটুখানি বলে দিই, ডিফারেন্স বিটুইন অ্যানেরয়েড অ্যান্ড মার্কারি ব্যারোমিটার ইজ দ্যাট অ্যানেরয়েড ব্যারোমিটার মেজার দ্য অ্যাটমসফেরিক প্রেশার ইউজিং দ্য এক্সপ্রেশন অফ এ মেটাল। তো বেসিক্যালি একটা মেটাল ব্যবহার করা হয়, যেটা দিয়ে আমরা এই অ্যানারোবিক ব্যারোমিটারে, এটাও পরীক্ষা আছে যে অ্যানারোবিক ব্যারোমিটারে কোন মেটাল ইউজ করা হয়। ঠিক আছে, তো মাথায় রেখো এটা ইউজ করা হয় তোমার হচ্ছে বেরিলিয়াম এবং তামা একটা মিক্সচার। ঠিক আছে, বেরিলিয়াম এবং তামা এর মিক্সচার একটা ব্যবহার করা হয় এই অ্যানারোবিক ব্যারোমিটারে। ঠিক আছে, এবং মার্কারি ব্যারোমিটারে কিন্তু সেটা কিন্তু মার্কারি ব্যবহার করে, এই যে এটা হচ্ছে মার্কারি ব্যারোমিটার, এটা হচ্ছে অ্যানারোবিক ব্যারোমিটার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। বাতাসের ঘনত্ব উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। তো বাতাসের ঘনত্ব উচ্চতা যত বাড়ে বাতাসের ঘনত্ব তত কি হয়, তত কমে যায়। ঠিক আছে, তাহলে হ্রাস পায়। তো বি উইল বি দ্য রাইট আনসার। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত বায়ুর ওজন কমতে থাকে, ফলে বায়ুর ঘনত্বও কমতে থাকে। তাই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কি হয়, বায়ুর চাপও হ্রাস পায়। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ফেরেলের সূত্রটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ঠিক আছে, তো ফেরেলের সূত্র নিচের কার সঙ্গে রিলেটেড জানতে চেয়েছে। তোমরা জানো কি বলেছিল ফেরেল, যে এই যে বায়ু যে প্রবাহিত হয় না, তাই না, তো এইটা যদি দেখি আমরা দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে এবং উত্তর গোলার্ধে ডান দিকে এই বরাবর প্রবাহিত হয়। তাহলে অ্যাকর্ডিং টু অপশান কি, বাতাসের দিক, বাতাসের বেগ, তরঙ্গের তীব্রতা কোনোটিই নয়। তো স্বাভাবিক বাতাসের দিক উইল বি দ্য রাইট আনসার, এ উইল বি দ্য রাইট আনসার। পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উৎপন্ন কোরিওলিস বলের প্রভাবে উচ্চতা অঞ্চল থেকে, মানে উচ্চ চাপ হবে এটা, হ্যাঁ সরি উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু সোজা পথে না প্রবাহিত হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলেছিলাম, ফেলেছো, মানে সোজা কথা দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে, আর উত্তর গোলার্ধে তোমার হচ্ছে ক্লক ওয়াইজ, আর দক্ষিণ গোলার্ধে অ্যান্টি ক্লক ওয়াইজ কি হয়, প্রবাহিত হয়। ঠিক আছে, তো এটাই ছিল ফেরেলের সূত্র। নেক্সট প্রশ্ন, সমুদ্রের জলে কোন যৌগ সবচেয়ে বেশি পাওয়া যায়? তো সমুদ্রের জলে কোন যৌগ সব থেকে বেশি পাওয়া যায় সেটা জানতে চেয়েছে। খুব সহজ একটা প্রশ্ন। দেখো বলছে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো স্বাভাবিক NaCl বা সোডিয়াম ক্লোরাইড সব থেকে বেশি পরিমাণে আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা অ্যাকচুয়ালি সোডিয়াম এবং ক্লোরিন সব থেকে বেশি পাবো। আর সমুদ্রে জলের গড় লবণতা কত, এটাও পরীক্ষায় আসে, তো মাথায় রাখবে 3.5%। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ব্ল্যাক হোলের নীতিটি নিম্নের কোন বিজ্ঞানী দ্বারা ব্যাখ্যা করা হয়েছিল? ঠিক আছে, তো ব্ল্যাক হোলের নীতিটি, তো অ্যাকর্ডিং টু 4টে অপশানের মধ্যে তো কোনটা হওয়া উচিত বলো তো? সিভি রমন কিন্তু রমন এফেক্ট বার করেছিলেন। তো হোমি জাহাঙ্গীর ভাবা তিনি নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন। হরগোবিন্দ খুরানা তিনি কিন্তু একজন বায়োলজিস্ট ছিলেন। ঠিক আছে, তো স্বাভাবিক কী হবে গো, এস চন্দ্রশেখর উইল বি দ্য রাইট আনসার। তো সি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, তো ব্ল্যাক হোল অ্যাকচুয়ালি কি, তো ব্ল্যাক হোল হচ্ছে যেখানে মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী, তাহলে ব্ল্যাক হোলের ভেতরে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু খুব বেশি, এটা জানতে হবে প্রথমত। ঠিক আছে, যে কোনো কিছুই তার ভেতর থেকে বের হতে দেয় না, তাই এতটাই গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি এই ভেতর থেকে বাইরে কোনো কিছু বেরোতে পারে না। এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণকেও না, মানে কোনো আলোও কিন্তু সেখান থেকে বেরোতে পারে না। ঠিক আছে, তো মাথায় রাখবে, তো এস চন্দ্রশেখর এটির ব্যাখ্যা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, যেদিন সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে থাকে পৃথিবীকে বলা হয়, তো যখন সূর্য পৃথিবী যখন কাছাকাছি থাকে তো সেটাকে কি বলা হয় সেটা জানতে চেয়েছে। দেখো এই যে সান, এটা একটা অবস্থান পৃথিবীর। ঠিক আছে, তো এই রকম অবস্থানকে বলা হয় কি, বলা হয় পেরিহিলিয়ান। ঠিক আছে, আর যখন কিনা দূরে থাকে তাকে বলা হয় এপিহিলিয়ান। তাহলে বলেছে কাছে থাকে, তো কাছে থাকে মানে পেরিহিলিয়ান উইল বি দ্য আনসার। হ্যাঁ, আর দূরে থাকলে কি এপিহিলিয়ান। 2 জুলাই দিনটা হয়, আর এটা মোটামুটি 2 তোমার হচ্ছে জানুয়ারি হয়। আর যদি বলে যে চাঁদ এবং পৃথিবীর মধ্যে সব থেকে যখন কাছে ডিস্টেন্স হয় তাকে বলে পেরি মানে হচ্ছে কাছে। ঠিক আছে, আর যখন দূরে থাকে তাকে বলে কি, অ্যাপোগি বলে। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে নয়, এসেছে অলরেডি। তো যেগুলো আমি তোমাদের কিন্তু আগে হয়তো একটা প্রশ্ন এরকম করিয়েছিলাম, আবারও করিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সঠিক ক্রমটি নির্বাচন করুন। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে গেলে কি পাবো? দেখো সবার নিচে আছে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো, তারপরে মেসোস্ফিয়ার, তো এরকম করে ওপর দিকে গেছে।
ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হবে? হবে না। স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে শুরু হয়েছে, হবে না। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, তাহলে সাউন্ডস গুড। স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। আচ্ছা স্ট্র্যাটোস্ফিয়ার, সরি আমি ভুল বললাম। আচ্ছা, তো সি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক, এবারে ওজোন লেয়ার, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। তো ওজোন লেয়ার কোথায় পাবো? না স্ট্র্যাটোস্ফিয়ারে পাবো ওজোন লেয়ার। ঠিক আছে, আর জেট প্লেনগুলো কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই যায়, হ্যাঁ, যাতে কোনো রকম কোনো ঝঞ্ঝাট না হয়, কোনো ক্লাইমেটিক কোনো যাতে কোনো ব্যাড ওয়েদারের সম্মুখীন তারা না পড়ে। ঠিক আছে, তো এটাও পরীক্ষায় আসে। তো যেই কারণে জেট প্লেন কিন্তু কি তার অনেক স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিচের কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে? তো কার্বনের পরিমাণ সব থেকে বেশি থাকে, দেখো ওয়াটার কন্টেন্ট যার বেশি হবে তার কার্বন কন্টেন্ট কম হবে। ঠিক আছে, ভোলাটাইল ম্যাটার যার বেশি হবে তার কার্বন কন্টেন্ট কিন্তু কম হবে, সিম্পল জিনিস। তো পিটে ভোলাটাইল ম্যাটার সব থেকে বেশি, তাই তার কার্বন কন্টেন্ট সব থেকে কম। অ্যান্থ্রাসাইটে ভোলাটাইল ম্যাটার সব থেকে কম, তার কার্বন কন্টেন্ট কিন্তু সব থেকে বেশি। তো জানতে চেয়েছে কোন ধরনের কয়লায় কার্বনের পরিমাণ বেশি থাকে? তো বেশি থাকে কার? অ্যান্থ্রাসাইট উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, তারপরে বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপরে পিট। ঠিক আছে, গুড থেকে ব্যাডের দিকে গেলাম। ইন্ডিয়াতে সব থেকে বেশি কোন কয়লা উৎপাদন হয়? সেটা কিন্তু বিটুমিনাস টাইপ অফ কোল, মাইন্ড ইট। হ্যাঁ, ইন্ডিয়াতে সব থেকে বেশি উৎপাদন হয় কিন্তু বিটুমিনাস টাইপের কয়লা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। নিচের কে প্রথম বলেছিলেন যে পৃথিবী গোলাকার? জানতে চেয়েছে। হ্যাঁ, তো প্রমাণ করেছিলেন কে কে প্রথম বলেছিল যে পৃথিবী যে গোল? কে বলেছিল প্রথম? ঠিক আছে, তো বলেছিল প্রথম কে? টলেমি। ঠিক আছে, তো টলেমি প্রথম বলেছিল যে পৃথিবী গোলাকার, বা তিনি প্রথম ব্যক্তি যিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবী হচ্ছে গোলাকার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি লেগুন নয়? ঠিক আছে, এবার প্রথমে আসো যে লেগুন কাকে বলে, আগে তো এটা জানতে হবে যে লেগুন জিনিসটা অ্যাকচুয়ালি কি। ওকে, যদি কোনো ওয়াটার বডি যার তিন দিক, হ্যাঁ, মোটামুটি তিন দিক কী হবে, তার মোটামুটি ধরো তোমার হচ্ছে স্থলভাগ দ্বারা আবৃত থাকবে, তার কোনো একটা পোর্শন সরু চ্যানেলের মাধ্যমে কি থাকবে না মেন জলভাগের সঙ্গে যদি কানেক্টেড থাকে, তো এইরকম টাইপের ওয়াটার বডিকে আমরা কি বলবো? লেগুন বলবো। দেখো এরকমই, দেখো এক্ষেত্রে আমরা দেখছি কি যে দেখো এটা মেন ওয়াটার বডির সঙ্গে কানেক্টেড আছে, বাকিটা কিন্তু স্থলভাগ দিয়ে ঘেরা। তো এরকম টাইপের ওয়াটার বডিকে আমরা লেগুন বলবো। দেখো অ্যাকর্ডিং টু অপশান এখানে কি বলেছে বলো তো, যে অষ্টমুদি, চিল্কা, পেরিয়ার আর পুলিকট। দেখো অষ্টমুদিও কিন্তু লেগুন, চিল্কাও কিন্তু একটা লেগুন, পুলিকটও কিন্তু একটা লেগুন, বাট নয় কোনটা? সেটা হচ্ছে পেরিয়ার কিন্তু লেগুন নয়। ঠিক আছে, মাইন্ড ইট, কারণ পেরিয়ার কিন্তু অনেক ভেতরে আছে, এর সঙ্গে কিন্তু ডাইরেক্ট কিন্তু কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, তো রাইট নাও। তো এটা কিন্তু খুব কনসেপচুয়াল প্রশ্ন ছিল, তো জানলে পারবে। তাই লেগুন হলো সমুদ্র বা মহাসাগর থেকে একটি বাঁধ বা দ্বীপ দ্বারা বিচ্ছিন্ন একটি অগভীর জলাভূমি। ঠিক আছে, এগুলি সাধারণত উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়, স্বাভাবিক। অষ্টমুদি হ্রদ বা অষ্টমুদি, যেগুলোকে আমরা কেরালাতে কোয়াল বলে ডাকে, ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলায় অবস্থিত। পেরিয়ার লেক ইজ নট আ লেগুন, ইট ইজ সারাউন্ডেড বাই মাউন্টেন রিজ অফ কার্ডামান হিল। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে এই যে পেরিয়ার লেকটা যে রয়েছে এটা কোন হিলের পাশে রয়েছে? এটা কিন্তু রয়েছে কার্ডামান হিলের পাশে রয়েছে। ঠিক আছে, চিল্কা হ্রদের পরে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত পুলিকট হ্রদ হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। তাহলে সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ কোনটা? চিল্কা, যেটা উড়িষ্যাতে রয়েছে। তারপরে কোনটা? তারপরে রয়েছে কোনটা? পুলিকট হ্রদ। কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে রয়েছে। ঠিক আছে, কেন বিখ্যাত বলো তো এটা? কারণ এখানে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের অবস্থান। ঠিক আছে, পরীক্ষা এটাও আছে যে শ্রীহরিকোটা, যেটাকে আমরা বলি শ্রীহরিকোটা, তো সেটা রয়েছে কিন্তু এই পুলিকট লেকের কাছে। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষায় আসে, মাইন্ড ইট। পরবর্তী প্রশ্ন কি বলেছে? নিম্নের কোথায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে না? তো কোথায় ভলকানিক ইরাপশন হয় না জানতে চেয়েছে। বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, ক্যারিবিয়ান সাগর এবং কাস্পিয়ান সাগর। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের একটুখানি বলে দিই। হ্যাঁ, আগে তোমরা চলো একটুখানি যে এক্সপ্লানেশনটা আছে সেটা দেখে নাও, বুঝতে পারবে কেন কোশ্চেনটা দিয়েছিল। এটা পরীক্ষাতে আসা প্রশ্ন। কাস্পিয়ান সাগর যেটা আছে না, এই যে কাস্পিয়ান সাগর আমি তোমাদের করিয়েছিলাম, এটা হচ্ছে তোমার মেডিটেরিয়ান সি, ব্ল্যাক সি, আর হচ্ছে তোমার এই যে কাস্পিয়ান সি। ঠিক আছে, এই যে কাস্পিয়ান সাগর, তো কাস্পিয়ান সাগর কিন্তু পুরোটা ল্যান্ড লকড, মাইন্ড ইট। হ্যাঁ, তো কাস্পিয়ান সিতে রয়েছে কিন্তু মাড ভলকানো। তাহলে
কাস্পিয়ান সাগর আমার কিন্তু আনসারে আসবে না, কারণ এখানে কিন্তু মাড ভলকানো রয়েছে। যে কাস্পিয়ান সাগর দেখে নাও, এইটা হচ্ছে কাস্পিয়ান সাগর। মিসলেনিয়াসে দিয়েছিল না একবার 2019-এর মিসলেনিয়াসে, তোমরা যারা পরীক্ষা দিয়েছিল তোমরা জানো যে দিয়েছিল পরীক্ষায় যে কোন নিচের কোনটা ডাইরেক্টলি সমুদ্রের সঙ্গে কানেক্টেড নেই, ঠিক আছে, পুরোপুরি ল্যান্ড লকড, সেই কাস্পিয়ান সি দেখো, ঠিক আছে। বাকিগুলো কিন্তু কানেক্টেড রয়েছে, যে ইস্তানবুলের সঙ্গে কানেক্টেড জায়গা, এখানে কানেকশান রয়েছে মেডিটেরিয়ান সির সঙ্গে ব্ল্যাক সি, তাহলে ব্ল্যাক সি এর সঙ্গে কিন্তু কানেকশান রয়েছে। দ্য সোফ্রিজ হিল ভলকানো ইজ দ্য অনলি ভলকানো কারেন্টলি ইরাপ্টিং ইন দ্য ইস্টার্ন ক্যারিবিয়ান, তাহলে ক্যারিবিয়ান সাগরেও কিন্তু ভলকানো রয়েছে, তাহলে এটাও কিন্তু আমার আনসারে কি আমার আসবে না। নেক্সট বলছে কি না ব্ল্যাক সি, ব্ল্যাক সিতে কিন্তু মাড ভলকানো রয়েছে। ওকে, ব্ল্যাক সিতে রয়েছে হচ্ছে আমার এই যে ব্ল্যাক সি, ব্ল্যাক সিতে রয়েছে কিন্তু আমার মাড ভলকানো রয়েছে, তাহলে হবে না। রইল বাকি কি বাল্টিক সাগর, তো এই যে বাল্টিকটা যেটা সেটা আরও একটু ওপরের দিকে আছে, ঠিক আছে, তো এ উইল বি দ্য রাইট আনসার, ঠিক আছে। তাহলে কোথায় নেবে, কোথায় আগ্নেয়গিরি অগ্নুৎপাত ঘটে না, তো এ উইল বি দ্য রাইট আনসার হবে কি না বাল্টিক সাগর, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি 25খানা কোশ্চেন। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা হয়তো দেখছো অল্প বিস্তর, তোমরা যারা দেখছো, আর একটা কথা বলি, তোমরা যত বেশি বেশি করে শেয়ার করবে না, যত বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, আমি নিজেও বুঝতে পারবো যে আর কীরকম টাইপের কন্টেন্ট তোমাদের চাই। তোমরা না যদি কমেন্ট করো কী করে বুঝবো বলো তো, ঠিক আছে। তোমরা লেগে থাকো এবং তোমরা জুড়ে থাকো এডুমন্ত্রের সাথে, তোমাদের সাপোর্ট চাই, ঠিক আছে। তোমরা যত সাপোর্ট করবে স্বাভাবিকভাবে আমরাও কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে। নতুন ইকোনমির সিরিজ আসছে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা তোমরা অন করে রাখো, যাতে তোমরা এই ভিডিওগুলো তোমরা রেগুলার পেতে পারো, ঠিক আছে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।